হ্যালো। ওকে, ঠিক আছে, শোনো। নেক্সট ক্লাসে তোমাদের একটা নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাসের পরের ক্লাসে, অর্থাৎ আজকে তো হচ্ছে সেকেন্ড উইকের ফার্স্ট ক্লাস। থার্ড উইকের ফার্স্ট ক্লাসে তোমাদের একটা ক্লাস টেস্ট নিব। ওইটা একটা ডেমো ক্লাস টেস্ট, ওইটার মার্কসটা কাউন্ট হবে না। তো থার্ড উইকের ফার্স্ট যে ক্লাস টেস্ট, ওইখানে ওই দিন একটা ডেমো ক্লাস টেস্ট থাকবে, সেটার মার্কসটা কাউন্ট হবে না। এর বাইরেও আরো 5টা ক্লাস টেস্ট থাকবে, কেমন? এই এরপরে ধরো ফোর্থ উইকের ফার্স্ট ক্লাসে ওই দিন আর একটা ক্লাস টেস্ট থাকবে। আর এরপরে ক্লাস টেস্ট থাকবে হচ্ছে সিক্সথ উইকের ফার্স্ট ক্লাসে। অর্থাৎ মিডের আগে 3টা ক্লাস টেস্ট নিচ্ছি, যার মধ্যে ফার্স্ট ক্লাস টেস্টটা কাউন্ট হবে না, পরের 2টা কাউন্ট হবে। হ্যাঁ, এর আর মিডের পরে আরো 3টা ক্লাস টেস্ট হবে, মিডের পরের 3টাই কাউন্ট হবে। আর হচ্ছে মিডের আগের 2টা মানে কাউন্ট হবে বলতে সবই যে কাউন্ট হবে এমন না, মানে কনসিডারেশনে আসবে। মিডের আগের যেই 2টা কথা বললাম আর মিডের পরের যে 3টা, এই 5টা থেকে 3টা বেস্ট সিটির মার্ক কাউন্ট হবে। ঠিক আছে, সেইখান থেকে তোমাদের যে সিটির 40% মার্ক সেটা কাউন্ট হবে। সো অবশ্যই তোমরা ডেমো ক্লাস টেস্টটাতে অ্যাটেন্ড করো একটু। ওইটার খাতা দেখা হবে, খাতার রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করা হবে। সো তোমাদের যদি কোনো মিস্টেক হয়ে থাকে সে সম্পর্কে তোমরা হচ্ছে আইডিয়া পাবা যে কি ধরনের অ্যান্সার করলে কি ধরনের মার্কস হয়তো পাওয়া যেতে পারে ক্লাস টেস্টে, অথবা ইন ফিউচার মিড টার্মে অথবা ফাইনালে। তো তোমরা যারা পারবা, অবশ্যই, যারা পারবা না সবাই হচ্ছে ডেমোতে অ্যাটেন্ড করবা। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা ক্লাসে চলে আসি, ক্লাসের টপিকে। আমি একটু শেয়ারিংটা অন করে দিই। হ্যাঁ, ঠিক আছে। নাজমুল হক জিসান একজন, ঠিক আছে। তো তুমি আমাকে ইমেল পাঠিয়ে দিও, ইমেইলে তোমার ফোন নাম্বারটা পাঠিয়ে দিও। ওকে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, সো এটা দিয়ে আমরা শুরু করি। কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট অর্থাৎ কন্ট্রোল ফ্লো মানে কি, ধরো হচ্ছে প্রোগ্রাম সাধারণত কি হয়, সাধারণত প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে ধরো 10 লাইনের একটা প্রোগ্রাম আছে। ঠিক আছে, সো লাইন বাই লাইন সেই প্রোগ্রামটা এক্সিকিউট হয়, তাই না? লাইন বাই লাইন সেই প্রোগ্রামটা এক্সিকিউট হয়, প্রথমে ধরো লাইন নাম্বার 1, তারপর লাইন নাম্বার 2, তারপর লাইন নাম্বার 3, এরকম। এখন কন্ট্রোল ফ্লো দিয়ে এই এক্সিকিউশনের যে ফ্লোটা, এটাকে আর কি চেঞ্জ করা যায়। ঠিক আছে, ধরো তুমি লাইন নাম্বার 2 এর পরে লাইন নাম্বার 3 এক্সিকিউট করবা না লাইন নাম্বার 4 এক্সিকিউট করবা, এটাকে তুমি হচ্ছে কন্ট্রোল করবা। আবার দেখা গেল যে লাইন নাম্বার 7 এর পর তোমার যদি আবার লাইন নাম্বার 2 তে ব্যাক করতে হয়, এই ধরনের কিছু বিষয় আশয় হতে পারে। এগুলো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আমরা শিখবো। সো এর আগে এর আগের ক্লাসে, সেকেন্ড ক্লাসে আমরা শিখেছিলাম হলো রিলেশনাল অপারেটর, একটু রিভিউ করেছিলাম আর কি। তোমরা অনেকেই অলরেডি এগুলো জানো গত কোর্স থেকে। সো এই রিলেশনাল অপারেটর গুলো দিয়ে কন্ডিশনাল এক্সপ্রেশন লিখা যায়। ঠিক আছে, কন্ডিশনাল এক্সপ্রেশন গুলো কিরকম, যেমন ধরো এই যে ইকুয়াল ইকুয়াল অপারেটর, যেটা এখানে যদি এরকম একটা এক্সপ্রেশন আমরা লিখি, ধরো হচ্ছে একটা এক্সপ্রেশন লিখলাম যে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, অথবা এক্স ইকুয়াল ইকুয়াল 5। সো এটা হচ্ছে একটা কন্ডিশন। ঠিক আছে, এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, অর ধরো হচ্ছে এক্স ইকুয়াল ইকুয়াল 5, এটা ধরো ইকুয়াল ইকুয়াল অপারেটর দিয়ে। তো এটা হচ্ছে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনটার 2টা ভ্যালু হতে পারে, একটা ভ্যালু হচ্ছে ট্রু, একটা ভ্যালু হচ্ছে ফলস। ঠিক আছে, একটা পসিবল ভ্যালু ট্রু আর একটা পসিবল ভ্যালু হচ্ছে ফলস। অর্থাৎ এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই সমান কিনা, হ্যাঁ, 2টা নাম্বার সমান কিনা, এটার ভ্যালু, অর্থাৎ এটার রেজাল্ট কি হতে, এটা রেজাল্ট হতে পারে ট্রু অথবা ফলস। সো এই ধরনের
এক্সপ্রেশন গুলোকে বলি হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন। হ্যাঁ, কন্ডিশন। সো এখানে দেখো এই বিভিন্ন অপারেটর দিয়ে কন্ডিশনাল এক্সপ্রেশন কিভাবে লেখা যায়, আবার একাধিক কন্ডিশনকে কিভাবে একত্র করা যায়, এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। যেমন এই রিলেশনাল অপারেটর, এগুলো দিয়ে একটা কন্ডিশন আমরা লিখতে পারি, x লেস দেন 5, এটা একটা কন্ডিশন। x 5-এর চেয়ে ছোট কিনা, x ধরো হচ্ছে, অথবা হচ্ছে y গ্রেটার দেন ইকুয়ালস টু 10, এই ধরনের কন্ডিশন আমরা লিখতে পারি। আবার এই কন্ডিশন গুলোকে, একাধিক কন্ডিশনকে একসাথে কম্বাইন করতে চাইলে, তাদের একটা কম্বিনেশন করতে চাইলে, সেক্ষেত্রে লজিক্যাল অপারেটর ইউজ করা যেতে পারে। তো এন্ড অপারেশন যেটা করে, লজিক্যাল এন্ড অপারেটর যেটা করে, দুইটা কন্ডিশন যদি থাকে তাহলে তাদের মধ্যে দুটোই যদি ট্রু হয়, সেক্ষেত্রে এই এন্ড অপারেশনটার রেজাল্ট ট্রু হবে, দুটোকেই ট্রু হতে হবে। সো এগুলো আমরা গত ক্লাসে দেখেছি, জাস্ট একটু কুইক সামারি দিলাম। এখন এই পেজে কিছু এক্সাম্পল আছে, এই পেজের এই এক্সাম্পল গুলোকে আমরা একটু দেখি যে এগুলোকে রিভিউ করতে পারি কিনা, এগুলোকে মনে করতে পারি কিনা যে কন্ডিশন গুলো কিভাবে লিখে থাকি আমরা। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে যদি এম এর ভ্যালু লেস দেন 10 হয়, সেটার জন্য কন্ডিশনটা হবে অনেকটা এরকম, এম লেস দেন 10। ঠিক আছে, এম লেস দেন 10, এভাবে কন্ডিশনটা লেখা যায়। সো এইটার মতো করে বাকিগুলোকে আমরা লিখতে পারি কিনা দেখি। এরপরের যেই প্র্যাকটিসটা আছে, প্র্যাকটিস প্রবলেমটা আছে, সেটা হচ্ছে ভ্যালু অফ এ ইজ অ্যাট লিস্ট 5। ভ্যালু অফ এ অ্যাট লিস্ট 5, সো অ্যাট লিস্ট মানে সেখানে সমান অথবা বড় হতে হবে, 5-এর সমান অথবা বড়, এটাকে হচ্ছে অ্যাট লিস্ট বলা হয়। সো এই ধরনের কেসে, সমান অথবা বড় এই ধরনের কেসে যে অপারেটরটা ইউজ করব সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। সো এটা হবে a গ্রেটার দেন অর ইকুয়াল 5। এর পরেরটা হচ্ছে ভ্যালু অফ x ইজ এক্স্যাক্টলি 24। তো এক্স্যাক্টলি কোনো একটা নাম্বারের সমান বলা হচ্ছে, এক্ষেত্রে যে অপারেটরটা ইউজ করব সেটা হচ্ছে এই যে ডাবল ইকুয়াল যে অপারেটরটা ছিল সেটা, অর্থাৎ x ইকুয়াল ইকুয়াল 24, এরকম হবে। এরপরের কন্ডিশন, দ্য ভ্যালু অফ a ইজ নট মোর দ্যান দ্য ভ্যালু অফ b। নট মোর দ্যান অর্থাৎ b এর চেয়ে বড় না। ঠিক আছে, b এর চেয়ে বড় না, এটা কিভাবে লেখা যায়? প্রথমে ধরি a b এর থেকে বড়, এটা কিভাবে লিখবো? a গ্রেটার দেন b, এভাবে লিখবো, b এর চেয়ে বড়। এবার এটাকে যদি না করতে হয়, অর্থাৎ নেগেট করতে হয়, শুরুতে একটা নট অপারেটর বসিয়ে দিতে হবে। শুরুতে একটা যদি নট অপারেটর বসিয়ে দিই, তাহলে a গ্রেটার দেন b, a নট গ্রেটার দেন b, অর্থাৎ a ইজ নট মোর দেন দ্য ভ্যালু অফ b, এটা রিভ্যালুয়েট হবে। হ্যাঁ, ভ্যালু অফ x ইজ নন নেগেটিভ। নন নেগেটিভ যদি হতে হয় সেক্ষেত্রে, অর্থাৎ 0 অথবা এর চেয়ে বড় হতে হবে, তাই না? 0-র চেয়ে ছোট মানেই সেটা নেগেটিভ। যেমন -1 যদি হয় সেটা নেগেটিভ, -2 যদি হয় সেটা নেগেটিভ। তাহলে কন্ডিশনটা হবে হচ্ছে x 0-র থেকে সমান অথবা বড়, অর্থাৎ x গ্রেটার দেন ইকুয়াল 0, এরকম হবে। সো যদি এরকম হয় যে x গ্রেটার দেন ইকুয়াল টু 0 না লিখে, ধরো কেউ লিখলো হচ্ছে x গ্রেটার দেন -1, এটা কি হবে কিনা? এখানে x গ্রেটার দেন -1 এটা লিখলে আসলে হবে না। এখানে x গ্রেটার দেন -1 লিখলে সমস্যাটা কোথায়? এখানে বলা হচ্ছে যে ভ্যালু অফ x ইজ নন নেগেটিভ। ঠিক আছে, যদি x একটা পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে -1 এর চেয়ে বড় যে কোনো নাম্বারই নন নেগেটিভ হবে।
যদি হচ্ছে এক্স একটা পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে -1 এর চেয়ে বড় যে কোনো নাম্বারই নন নেগেটিভ হবে, তাই না? যে কোনো পসিবল ভ্যালুই হচ্ছে নন নেগেটিভ হবে, কারণ পূর্ণ সংখ্যার কথা চিন্তা করলে -1 এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা হচ্ছে জিরো। জিরো নন নেগেটিভ, ওয়ান, তারপর এটা ওয়ান, ওয়ান নন নেগেটিভ। তো সেক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু ইন জেনারেল যেহেতু আমরা জানি না এক্স এর টাইপটা কি, এক্স এর ভ্যালু একটা ফ্র্যাকশনও হতে পারে এক্স এর টাইপটা, সো এক্ষেত্রে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো এটা আমরা ইউজ করবো। The value of p is between 100 and 200, both inclusive. So এখানে 100 আর 200 এর মধ্যে p এর ভ্যালুটা থাকবে, 100 এর চেয়ে বড় এবং 200 এর চেয়ে ছোট। ঠিক আছে, যদি এরকম চিন্তা করি বিটুইন 100 এন্ড 200 মানে 100 আর 200 মাঝে আছে আর কি, হ্যাঁ, তাহলে অনেকটা এরকম হবে। ধরো ইন জেনারেল একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি আমরা লিখি, ম্যাথমেটিক্সে যদি এরকম একটা এক্সপ্রেশন লিখি তাহলে আমরা হয়তো এইভাবে লিখতাম, হ্যাঁ, 100 লেস দেন পি লেস দেন 200। বাট সি প্রোগ্রামিং এ এটা লেখা যায় না। সি প্রোগ্রামিং এ এরকম ধরো লেস দেন একটা লেস দেন অপারেটর এরকম পাশাপাশি দুইটা একসাথে লেখা যায় না। সি প্রোগ্রামিং এ যেটা করতে হয়, সি প্রোগ্রামিং এ দুইটা আলাদা কন্ডিশন লিখতে হয়। পি হচ্ছে 100 এর চেয়ে, আচ্ছা এটা আমি হচ্ছে লিখে রাখি, সমস্যা নেই, এটা লিখে তারপর কেটে দেই। এটা সি প্রোগ্রামিং এ আমরা লিখতে পারবো না। সি প্রোগ্রামিং এ যেটা লিখতে হবে, দেখো দুইটা কন্ডিশন লিখতে হবে, একটা হচ্ছে পি গ্রেটার দেন 100, আর একটা কন্ডিশন হচ্ছে পি লেস দেন 200, এবং এই দুইটার মাঝখানে দিতে হবে এন্ড অপারেটর, লজিক্যাল এন্ড। কিন্তু কথা হচ্ছে এখানে একটা কথা বলা আছে যে 100 between 100 and 200 but both inclusive। বোথ ইনক্লুসিভ মানে হচ্ছে 100 আর 200 হইলেও চলবে, 100 অথবা 200 এর সমান হলেও চলবে, 100 আর 200 এর মাঝে। ঠিক আছে, ইন জেনারেল যদি 100 আর 200 এর মাঝে বলি তাহলে হয়তো 100 এর চেয়ে বড় 200 এর চেয়ে ছোট, এটা আমরা ধরতে পারি। কিন্তু যদি হচ্ছে এরকম হয় যে বোথ ইনক্লুসিভ, বা যে কোনো একটা সাইড যদি ইনক্লুসিভ হয়, কোন একটা সাইড ইনক্লুসিভ হওয়া মানে সেই নাম্বারটার ইকুয়াল হলেও চলবে। সো এখানে বলা হচ্ছে যে বোথ ইনক্লুসিভ, এক্ষেত্রে যদি পি 100 এর সমান হয় তাহলেও হবে, পি যদি 200 এর সমান হয় তাহলেও হবে। সুতরাং এটার কারেক্ট যেই এক্সপ্রেশনটা হবে সেটা হবে এরকম, পি গ্রেটার দ্যান ইকুয়াল 100 এন্ড পি লেস দ্যান ইকুয়াল 200। এটা হবে এই লাস্টের যে প্রবলেমটা, এটার জন্য এক্সপ্রেশন কন্ডিশন। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। থার্ড নাম্বারটা যদি যে দ্য ভ্যালু অফ এ ইজ নট মোর দেন দ্য ভ্যালু অফ বি, এখানে যদি আমি এ লেস দেন বি দেই তাহলে সমস্যা হবে? লেস দেন ইকুয়াল দিতে হবে, তাহলে সমস্যা হবে না। ওকে। এ, হ্যাঁ ঠিক আছে, লেস দেন ইকুয়াল কেন এটা তো বুঝতে পারছো, কারণ হচ্ছে বি এর চেয়ে বড় না মানে বি এর সমানও হতে পারে, বি এর চেয়ে ছোটও হতে পারে, তাই না? হ্যাঁ। বড় না মানেই যে ছোট এমন না, ওকে। বড় না হলে ছোটও হতে পারে সমানও হতে পারে। হ্যাঁ, সো এটাকে যদি তুমি হচ্ছে এ লেস দেন ইকুয়াল বি দাও, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। ঠিক আছে, এক্ষেত্রে সমস্যা নেই। হুম, ওকে, তাহলে এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো নাকি? আহ, বুঝতে পারার কথা, প্রবলেম থাকলে হচ্ছে একটু কোয়েশ্চেন করো। আহ, আর যদি মনে হয় যে স্লো যাচ্ছি বা ফাস্ট যাচ্ছি সেটাও বলো আর কি, ফিডব্যাক দিও আর কি যদি বুঝতে সমস্যা হয়। ওকে ঠিক আছে, হুম, থ্যাংক ইউ। এরপর হচ্ছে পরের টপিকে চলে যাই। এরপরের টপিকটা হচ্ছে কন্ডিশনের ইউজ। হ্যাঁ, কন্ডিশনের ইউজটা কিরকম হতে পারে, কন্ডিশন দেখো, আহ, এখানে একটা ইউজের কথা বলা হয়েছে যে ব্রাঞ্চিং, হ্যাঁ, আর
এখানে আর একটা ইউজের কথা বলা হচ্ছে লুপিং। হ্যাঁ, সো এই হোয়াট ইজ ব্রাঞ্চিং অ্যান্ড হোয়াট ইজ লুপিং ইন দ্য কনটেক্সট অফ প্রোগ্রামিং। হ্যাঁ, সো প্রোগ্রামিং এর কনটেক্সটে এই ব্রাঞ্চিং অথবা লুপিং এই টার্মগুলো আসলে কি মিন করে। আবার হচ্ছে এই কন্ট্রোল ফ্লোতে যেগুলো বলেছিলাম সেখানে আমরা ফিরে আসি। কন্ট্রোল ফ্লোতে বলেছিলাম কি সাধারণত নর্মালি নর্মালি হচ্ছে একটা নর্মাল কেসে ধরো কোনো কন্ডিশন যদি না দেই, কন্ডিশন ইম্পোজ না করলে প্রোগ্রামের লাইন বাই লাইন অর্থাৎ একটার পর একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে। হ্যাঁ, একটার পর একটা স্টেটমেন্ট এভাবে করে এক্সিকিউট হবে। এখন কথা হচ্ছে যদি এখানে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে যে কোনো একটা পাথ টেক করি, এখন ধরো কোন একটা সিচুয়েশনে এমন আসলো যে কোন একটা সিচুয়েশনে এমন আসলো যে দুইটা পাথের যে কোনো একটা তোমাকে টেক করতে হবে। হ্যাঁ, দুইটা পাথের যে কোনো একটা তোমাকে টেক করতে হবে। এখন ধরো অনেকটা জাস্ট যে এক্সাম্পলটা আমার মাথায় আসলো এরকম একটা এক্সাম্পলের কথা চিন্তা করি আমরা। ধরো আহ ধরো হচ্ছে কোন একজন স্টুডেন্টের কোন একটা ফর্মাল প্রসিজার কমপ্লিট করা হচ্ছে। হ্যাঁ, কোন একজন স্টুডেন্ট হয়তো ইউনিভার্সিটিতে আসলো, তারপর এখন সে হচ্ছে ক্লাসরুমে যাবে। এখন ধরো চিন্তা করো যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ক্লাস হয় ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের ক্লাস হয় সেকেন্ড ফ্লোরে। তো এখন সে হচ্ছে ধরো ইউনিভার্সিটির গেট দিয়ে যেই সিঁড়ি পর্যন্ত আসলো অথবা লিফট পর্যন্ত আসলো এতটুকু পাথ ধরো হচ্ছে কমন। এরপরে ধরো হচ্ছে ধরো সিঁড়ি পর্যন্তই আসলো। হ্যাঁ, সিঁড়িতে আসার পর যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয় তাহলে সে হচ্ছে ফার্স্ট ফ্লোরে চলে যাবে, যদি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হয় তাহলে সে সেকেন্ড ফ্লোরে চলে যাবে। ঠিক আছে, সো এখানে ধরো কন্ডিশনের উপর বেস করে যে কোনো একটা পাথ টেক করা হচ্ছে। হ্যাঁ, আবার ধরো হচ্ছে আহ কেউ একজন ঘর থেকে বের হবে, এখন যদি বাইরে বৃষ্টি থাকে তাহলে সে ছাতা নিয়ে বের হবে, আর যদি বৃষ্টি না থাকে তাহলে সে ছাতা নিবে না। এরকম কেস আর কি, কোন একটা কন্ডিশনের উপর বেস করে, যেমন বাইরে কি বৃষ্টি হচ্ছে, এটা হলো একটা কন্ডিশন। এই কন্ডিশনের উপর দুইটা অল্টারনেটিভ পাথ আছে। একটা পাথ হলো ছাতা নিবে, আর আরেকটা পাথ হলো ছাতা নিবে না। হ্যাঁ, অথবা ধরো ইউনিভার্সিটির কোন ইয়ারের স্টুডেন্ট, এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনের উপর বেস করে আইদার সে হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাবে অথবা সে হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাবে। সো ইন জেনারেল মানে ব্রাঞ্চিং মানে দুইটা অল্টারনেট পাথের মধ্যে যে কোনো একটা পাথ টেক করা হচ্ছে। তারপর ধরো সেখানে কিছু সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউট করা হলো। হ্যাঁ, কিছু সেট অফ স্টেটমেন্টস এক্সিকিউট করার পরে তারপর তারা আবার মেইন পাথে ফিরে আসলো। তারপর তারা আবার হচ্ছে মেইন পাথে ফিরে আসলো। সো এইটা হলো এটাই হলো ব্রাঞ্চিং। সো স্যার অর্থাৎ একটা পাথ থেকে দুইটা অল্টারনেট পাথের যে কোনো একটাতে যাচ্ছে আমরা, এটা হলো ব্রাঞ্চিং। হ্যাঁ, একটা ধরো একটা গাছের থেকে দুইটা ডাল বের হয়েছে, তো অনেকটা ওই রকম আর কি। হ্যাঁ বলো। স্যার বুঝলাম না স্যার, আরেকবার যদি একটু স্যার রিপিট করতেন স্যার। হ্যাঁ, কোন জায়গাটায় বুঝুনি এক্স্যাক্টলি বলো তো। এই যে স্যার গাছের ডালের আগের থেকে স্যার। গাছের আগে ডালের আগে থেকে, ঠিক আছে। এখানে ধরো কোন একটা কন্ডিশনের উপর বেস করে তুমি দুইটা অ্যাকশনের যে কোনো একটা অ্যাকশন নিবা। হ্যাঁ, ধরো এখানে একটা কন্ডিশন হলো যে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, ইজ ইট রেইনিং, এটা হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, জি স্যার। ধরো তুমি হচ্ছে সাধারণ কাজকর্ম করতেছো, ঘুম থেকে ওঠার পর তুমি হচ্ছে সাধারণ কাজ করতেছো, ওয়েক আপ, তারপর হচ্ছে তারপর ধরো হচ্ছে ব্রেকফাস্ট। হ্যাঁ, তারপর ধরো শাওয়ার, এখন অথবা সবকিছু মিলে গেট রেডি দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর এখন তুমি বাইরে যাবা, যদি হচ্ছে বাইরে যাওয়া ধরো হচ্ছে যদি বাইরে বৃষ্টি হয় তাহলে ধরো তুমি একটা কাজ করবা, আর যদি বাইরে বৃষ্টি না হয় তাহলে তুমি অন্য একটা কাজ করবা। ধরো হচ্ছে এটা হলো ফলস মানে বাইরে বৃষ্টি নাই। এই দেখো এই চারকোনা একটা রম্বস আকৃতির একটা জিনিস দেখতেছো, ডায়মন্ড জি টাইপের।
জি স্যার। হ্যাঁ, এখানে জি যে ড্র স্যার। করছি এই যে এই জিনিসটা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা দিয়ে হচ্ছে কন্ডিশন বোঝানো হয় ফ্লো চার্টের ক্ষেত্রে। সো কোন একটা এই কন্ডিশনটা হচ্ছে ইজ ইট রেইনিং, বাইরে কি বৃষ্টি হচ্ছে কিনা। ধরো যদি বাইরে বৃষ্টি হয় তাহলে তুমি একটা কাজ করবা, বাইরে যদি বৃষ্টি না হয় তাহলে তুমি আবার একটা কাজ করবা, ঠিক আছে। সো এখন ধরো হচ্ছে তুমি বাইরে যদি বৃষ্টি হয়, যদি বাইরে বৃষ্টি হওয়াটা যদি ট্রু হয় সেক্ষেত্রে তুমি কি করবা, একটা ছাতা নিবা, টেক অ্যান আমব্রেলা, বাসা থেকে একটা ছাতা নিয়ে বের হবা। হুম, আর কি করবা, টেক অ্যান উবার, ঠিক আছে, কি করবা, একটা উবার তুমি কল করবা। জি যেহেতু স্যার। বাইরে বৃষ্টি হচ্ছে তোমাকে হলো যে কোন একটা ছাদের নিচে যাইতে হবে, হ্যাঁ। আর যদি বাইরে বৃষ্টি না হয় তাহলে হয়তো তুমি ছাতা লাগবে না, নো আমব্রেলা, আর তুমি হয়তো একটা রিক্সা নিবা, জি স্যার। রিক্সা। সো একটা কন্ডিশনের উপর বেস করে তুমি যে কোনো একটা ডিসিশন নিচ্ছ। এরকম প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক সময় এরকম কোন একটা কন্ডিশনের উপর বেস করে দুইটা অল্টারনেট পাথের যে কোনো একটা পাথ হয়তো টেক করতে হবে, দুইটার বেশিও হতে পারে। তো এই জিনিসটাকেই বলা হয় হলো ব্রাঞ্চিং, ঠিক আছে, এই জিনিসটাকেই বলা হয় হলো ব্রাঞ্চিং। যেমন ফর এক্সাম্পল এই যে এইখানে কন্ডিশন যেগুলো দেখছি, a greater than equals to 5, এটা মানে কি, দ্য ভ্যালু অফ a ইজ অ্যাট লিস্ট 5, এটা মানে হচ্ছে a এর ভ্যালু 5 এর চেয়ে সমান অথবা বড়। এখন ধরো তুমি কোন একটা প্রোগ্রাম লিখলা যেটা কিনা হলো স্টুডেন্টের কোন একজনের মার্ক থেকে তার গ্রেড অ্যাসাইন করে, হ্যাঁ। জি স্যার। তো এই তুমি কন্ডিশনটা চেক করতেছো হলো তার মার্কসটা 90 এর উপরে কিনা, অথবা 90 তে পরে যাই আমরা, ধরো 55 এর উপরে কিনা। যদি মার্কস গ্রেটার দেন, কন্ডিশনটা কি, ধরো হচ্ছে কন্ডিশনটা আমি হচ্ছে প্রথমে ইংলিশে লিখলাম যে মার্ক ইজ অ্যাট লিস্ট 55। সো এটাকে, এটার জন্য এক্সপ্রেশনটা কি হবে, এটার জন্য এক্সপ্রেশনটা হবে হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশনটা হবে মার্ক গ্রেটার দ্যান ইকুয়ালস টু 55, রাইট। জি স্যার। এখন কথা হচ্ছে মার্ক তুমি হচ্ছে অ্যাটলিস্ট 55 পেয়েছো কিনা সেটার উপর কিন্তু অনেক বিশাল একটা জিনিস নির্ভর করতেছে। তুমি যদি অ্যাটলিস্ট 55 পাও তাহলে তুমি এই কোর্সটাতে পাস করেছো, এটাতে তুমি একটা গ্রেড পয়েন্ট পাবে, এবং এই কোর্সটা নেক্সট সেমিস্টারে আর নিতে পারবে না। নেক্সট সেমিস্টারে তুমি এই কোর্সটা যে সকল কোর্সের প্রি রিকুইজিট ছিল সেই সকল কোর্স তুমি নিতে পারবে নেক্সট সেমিস্টারে। জি আর স্যার। যদি মার্কস 55 এর কম হয় সেক্ষেত্রে তুমি ফেল করতেছো, কোনো এটার জন্য কোনো গ্রেড পয়েন্ট পাচ্ছ না, নেক্সট সেমিস্টারে এটার প্রি রিকুইজিট, অর্থাৎ এটা যাদের প্রি রিকুইজিট এরকম কোনো কোর্স তুমি নিতে পারতেছো না, হ্যাঁ, এটার উপর কিছু একটা নির্ভর করতেছে না। জি স্যার। তো এইটাকে তুমি কিভাবে লিখবা প্রোগ্রামিং এ, সি প্রোগ্রামিং এ, ইফ মার্ক গ্রেটার দ্যান 55, তাহলে ধরো হচ্ছে তুমি এখানে লিখে দিলা যে প্রিন্টএফ পাস্ট, একটা কন্ডিশন এর উপর ডিপেন্ড করে কোন একটা স্টেটমেন্ট এক্সিকিউট হলো। আর যদি না হয় সেক্ষেত্রে যেই ওয়ার্ডটা ইউজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে এলস। কন্ডিশনটা ট্রু হলে ঢুকবে হচ্ছে ইফ এর মধ্যে, ইফ এর মধ্যে ঢুকবে হচ্ছে কন্ডিশনটা যদি ট্রু হয়, হ্যাঁ, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু। আর এলস এর মধ্যে ঢুকবে হচ্ছে যদি কন্ডিশনটা ফলস হয়। সো এলস এর মধ্যে ঢুকবে যদি কন্ডিশনটা ফলস হয়। এলস এর মধ্যে ধরো কি লিখতে চাচ্ছি, এলস এর মধ্যে লিখলাম ধরো হচ্ছে প্রিন্টএফ ফেইল্ড। এখানে আরো অনেক কিছু হতে পারে, একটা ধরো একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে এর মধ্যে আরো অনেক কিছু থাকবে, এর মধ্যে ধরো ইনফরমেশন আপডেট হবে আর কি, ধরো একটা নোটিফিকেশনও যেতে পারে, যে ইমেইল যেতে পারে, হ্যাঁ। তো সেগুলো পরের বিষয়, আপাতত আমরা চিন্তা করি যে একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কিছু একটা এক্সিকিউট হবে, অর্থাৎ কোন একটা স্টেটমেন্ট রান হবে, আর যদি না হয় ফলস হয় তাহলে অন্য আরেকটা স্টেটমেন্ট রান হবে। ওকে,
ওকে, ব্রাঞ্চিংটা দেখলাম। এখন যেটা দেখব সেটা হচ্ছে কন্ডিশনের আরেকটা ইউজ জাস্ট, সেটা হচ্ছে লুপিং। হ্যাঁ, লুপিং মানে কি, ধরো কোন একটা টাস্ক রিপিটেডলি যদি করতে হয়, সো সেটাকে লুপ ইউজ করে করা যায়। যেমন সি প্রোগ্রামিং এ ধরো কিছু লুপ ইউজ করার কিছু ফাংশন রয়েছে, কিছু কিওয়ার্ড রয়েছে, যেগুলো ইউজ করে আমরা লুপ ইমপ্লিমেন্ট করতে পারি। সো লুপে তাহলে কি করা হয়, লুপে হচ্ছে কোন একটা টাস্ক রিপিটেডলি করা হয়। সো কোন একটা টাস্ক রিপিটেডলি করার জন্য এই লুপ ইউজ করা যায়। আর এই একটা টাস্ক রিপিটেডলি করার ক্ষেত্রেও একটা কন্ডিশনের দরকার পড়ে। ঠিক আছে, একটা টাস্ক রিপিটেডলি করার ক্ষেত্রেও একটা কন্ডিশনের দরকার পড়ে। তো সেটাতে একটু পরে আসতেছি কন্ডিশনের দরকার কেন পড়ে। কিন্তু রিপিটেডলি কোন একটা টাস্ক যে করব সেটার এক্সাম্পল কি হতে পারে সেটা আমি আগে হচ্ছে একটু বলি। যেমন ধরো হচ্ছে প্রত্যেক দিন কোন একটা টাস্ক যদি হচ্ছে করতে হয়, হ্যাঁ, ধরো তোমার ফোনের কোন একটা প্রোগ্রাম যেটা কিনা প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইমে কোন একটা টাস্ক করবে। ধরো হচ্ছে হোয়াটসঅ্যাপের যেরকম ব্যাকআপ করার যে ফাংশনটা, এটা একটা রিপিটেটিভ টাস্ক, তাই না? তো প্রত্যেকদিন ধরো হচ্ছে রাত 2টার সময় হোয়াটসঅ্যাপের যে অ্যাপটা থাকে সে করে কি, তোমার যে চ্যাট হিস্ট্রি গুলো থাকে সেগুলোকে ব্যাকআপ করে। তো এটা একটা রিপিটেটিভ টাস্ক, প্রতিদিন হচ্ছে টাস্কটা রিপিট হচ্ছে। আবার ধরো হচ্ছে অ্যালার্ম দেওয়ার যে অ্যাপ্লিকেশন, এটাও ধরো প্রত্যেকদিন তোমাকে হচ্ছে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে জাগায় দিচ্ছে, এরকম কোন একটা রিপিটেড টাস্ক। সো প্রোগ্রামিং এ বিভিন্ন কেসে হচ্ছে ছোটখাটো বিষয় হোক বড় বিষয় হোক লুপ ইউজ করার দরকার পড়ে। অর্থাৎ সেম টাইপের টাস্ক করার দরকার পড়ে, অনেকবার করার দরকার পড়ে। ঠিক আছে, এখন ধরো সেম টাস্ক তোমার 100 বার, সেম স্টেটমেন্ট 100 বার এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, কোন একটা স্টেটমেন্ট 100 বার এক্সিকিউট করতে হবে, 100 বার এক্সিকিউট করতে হবে। হয়তো 100 বার একদম সেম ওয়েতে এক্সিকিউট হবে না, হয়তো ছোটখাটো কিছু ডিফারেন্স থাকবে, বাট ধরো হচ্ছে 100 বার এক্সিকিউট হবে কোন একটা টাস্ক। ফর এক্সাম্পল কি হতে পারে, ধরো 100টা নাম্বার আছে তোমার কাছে, ধরো ইউ হ্যাভ 100 নাম্বারস। এখন 100টা নাম্বার তুমি হচ্ছে একসাথে যোগ করবা। এখন ধরো হচ্ছে 100টা নাম্বার যদি তুমি ম্যানুয়ালি এরকম যোগ করতে যাও, ধরো হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3 এভাবে করে যদি লিখতে চাও, এটা আসলে একটা ট্রাবলসাম টাস্ক। সো যদি এত কষ্টই করা লাগে প্রোগ্রাম লিখতে, তাহলে আর প্রোগ্রামের সুবিধাটা কি, তাই না? যদি প্রোগ্রাম লিখে যদি একটু মানে কষ্ট যদি না কমানো যায়। সো এই ধরনের রিপিটেটিভ টাস্ক, অথবা ধরো 100 জন স্টুডেন্টের ইনফরমেশন আছে, অথবা এর চেয়ে বেশি হতে পারে, ধরো 10,000 স্টুডেন্টের ইনফরমেশন আছে, সবার জন্য একটা কমন টাস্ক করতে হবে, সবাইকে ইমেইল করতে হবে। হ্যাঁ, তো এখন যদি 10,000 জনকে ইমেইল করতে হয়, এখন 10,000টা ইমেইলের কমান্ড কি আমি লিখবো যে সেন্ড ইমেইল টু স্টুডেন্ট 1, তারপর সেন্ড ইমেইল টু স্টুডেন্ট 2, এরকম যদি লিখতে চাই তাহলে তো মানে এটা বিশাল একটা বার্ডেন হয়ে গেল, তাই না? তো এরকম রিপিটেটিভ টাস্ক লুপ দিয়ে করা যায়। লুপ দিয়ে করার জন্য যেটা করতে হয়, সেখানেও হচ্ছে এই কন্ডিশন ইউজ করতে হয় একটা। সো এই লুপ ইউজ করে যেটা হয়, দেখো এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা টাস্ক এক্সিকিউট হয়। এরপরে টাস্কটা এক্সিকিউট হওয়ার শেষে আবার সেই কন্ডিশন চেকের যেই লাইনটা থাকে প্রোগ্রামে, সেই লাইনে আবার ফিরে যায়। কন্ডিশন চেক করার জন্য যেই লাইনটা ছিল সেই লাইনে আবার ফিরে যায়। আর যদি কন্ডিশন আবারও যদি ট্রু হয় তাহলে আবারও টাস্কটা রিপিট হবে, আবার কন্ডিশন চেক হবে।
যদি আবার ট্রু হয় আবার টাস্ক রিপিট হবে, আবার কন্ডিশন চেক হবে। যদি কোনো এক সময় কন্ডিশনটা ফলস হয়ে যায়, তখন লুপ থেকে বের হয়ে যাবে, লুপের পরে যে টাস্কগুলো থাকবে সেগুলোকে কমপ্লিট করবে। হ্যাঁ, লুপের পরে যে টাস্কগুলো থাকবে সেগুলোকে কমপ্লিট করবে। ধরো হচ্ছে এরকম সেট অফ স্টেটমেন্টস একটার পর একটা লাইন আছে। এখন এরকম একটার পর একটা লাইন আছে, যদি এরকম হয় যে এই লাইনে একটা কন্ডিশন চেক করা হচ্ছে, লুপ ইনক্রিমেন্ট করা হচ্ছে, তো এখানে একটা ধরো কন্ডিশন থাকলো, এই কন্ডিশনের পরে এটা যদি ট্রু হয়, ধরো ট্রু হলে হচ্ছে এটা, ট্রু হলে এখানে কিছু সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এরপরে যেটা হবে, এরপরে এই এক্সিকিউশন ফ্লোটা আবার এই কন্ডিশনে ফিরে আসবে, অর্থাৎ আবার কন্ডিশন চেক হবে যদি এটা ট্রু হয়। ধরো হচ্ছে এক্ষেত্রে এটা হচ্ছে কন্ডিশনটা ট্রু। আর যদি ফলস হয় তখন যেটা হবে, ফলস হলে হচ্ছে লুপ থেকে বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে তারপর প্রোগ্রামের যেই নর্মাল ফ্লো ছিল সেই নর্মাল ফ্লোতে ফিরে আসবে। অর্থাৎ কন্ডিশন ফলস হলে লুপের কাজটা শেষ হয়ে যাচ্ছে, রিপিটিটিভ টাস্ক যেটা ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে। ব্রাঞ্চিং এ কি ছিল দেখো, ব্রাঞ্চিং আর লুপিং এর মধ্যে ডিফারেন্সটা কি? ব্রাঞ্চিং এ যেটা ছিল যে একটা কন্ডিশন ট্রু হলে একটা টাস্ক একবারই এক্সিকিউট হচ্ছে, ফলস হলে একটা টাস্ক একবারই এক্সিকিউট হচ্ছে। আর লুপে, তাই না, এই ব্রাঞ্চিং বা ইফ কন্ডিশনে কিন্তু এরকম আবার কন্ডিশনে ব্যাক করার কোনো কিছু নাই, কন্ডিশন ট্রু হলে স্টেটমেন্ট এক্সিকিউট করে তারপর পরে চলে যাবে। কিন্তু লুপের ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাক করার একটা বিষয় আছে। ধরো এটা হচ্ছে লাইন নাম্বার 10, হ্যাঁ, এটা হচ্ছে ধরো লাইন নাম্বার 10, আর এই কন্ডিশনের চেকের যে লাইনটা এটা ধরো হচ্ছে লাইন নাম্বার 5। তাহলে এই যে যদি আর এটা ধরো হচ্ছে লাইন নাম্বার 11, যদি হচ্ছে এরকম হয় যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে কি করবে না, লাইন নাম্বার 5 এর পর ধরো লাইন নাম্বার 6, 7, 8, 9, 10 এগুলো এক্সিকিউট করে আবার 5 নাম্বার লাইনে ফেরত যাবে, তারপর আবার কন্ডিশনটা চেক করবে। আর যদি কন্ডিশনটা ফলস হয়, এটা হচ্ছে ফলস, তাহলে সে কি করবে, তাহলে তখন সে লাইন নাম্বার 11 এ চলে যাবে। যখনই কন্ডিশনটা ফলস হবে তখন সে লুপ থেকে বের হয়ে লাইন নাম্বার 11 এ চলে যাবে, এরপর আর লাইন নাম্বার 5 এ ব্যাক করবে না। তো এই হচ্ছে লুপিং। তো ঠিক আছে, এখন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি, এই ইফ এলস কন্ডিশন দিয়ে, ইফ এলস স্টেটমেন্ট দিয়ে হচ্ছে একটা এক্সাম্পল দেখব। সো এই এক্সাম্পলটা হলো যে একটা নাম্বার তোমাকে ইনপুট দেওয়া হবে, ঠিক আছে? সো একটা নাম্বার ধরো হচ্ছে ইনপুট দেওয়া হবে, একটা ইয়ার ইনপুট নাম্বার রিপ্রেজেন্টিং ইয়ার। সো নাম্বার অথবা an ইন্টিজার লিখি, আর তোমার আউটপুটটা হবে হচ্ছে নাম্বারটা, ইয়ারটা লিপ ইয়ার কিনা, হ্যাঁ, নাম্বারটা হচ্ছে লিপ ইয়ার কিনা, এরকম একটা আউটপুট হবে। সো এই প্রবলেমটা আমরা হচ্ছে একটু পরে সলভ করব। এই প্রবলেমটার জন্য যেটা করতে হবে যে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? সো এটার আগে একটা সিম্পল একটা প্রবলেম দেখি, এটাতে হচ্ছে আমরা আসতেছি। সিম্পল একটা প্রবলেম দেখি, সেটা হলো যে অড ইভেন চেক করার প্রবলেমটা দেখি। অড ইভেন চেক করার জন্য কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে ধরো একটা নাম্বার আছে n mod 2 = 0 হলে
নাম্বারটা হবে হচ্ছে ইভেন অর্থাৎ জোড়। আর যদি এটা ফলস হয়, এটা যদি 0 না হয়, তাহলে এটা হচ্ছে কন্ডিশন দিলাম, এটা হচ্ছে কন্ডিশন। এটা যদি ট্রু হয় তাহলে নাম্বারটা ইভেন, আর যদি ফলস হয় তাহলে নাম্বারটা অড। এটা হচ্ছে কন্ডিশন। সো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, এটাকে ধরো হচ্ছে শুরুতে যেটা করব আমরা, এটার জন্য একটা ফ্লো চার্ট ড্র করব। হ্যাঁ, এটার জন্য একটা ফ্লো চার্ট ড্র করে তারপর এটাকে প্রোগ্রাম হিসেবে ইমপ্লিমেন্ট করব। তো ফ্লো চার্ট যদি ড্র করতে চাই, ফ্লো চার্টটা কেমন হতে পারে? ধরো শুরুতে ফ্লো চার্টের যে সকল জিনিসপত্র দিতে হয়, প্রথমে স্টার্ট করলাম, তারপর হচ্ছে একটা ইনপুট নিলাম। হ্যাঁ, ধরো ইনপুট নিলাম, এরপরে ইনপুট নেয়ার পরে একটা কন্ডিশন চেক করবো যে এই নাম্বারটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য কিনা এরকম একটা কন্ডিশন চেক করব। যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিছু একটা করব, আর যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে কিছু একটা করব, অন্য কিছু একটা করব। এরপর প্রোগ্রামটা শেষ। ঠিক আছে, যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিছু একটা করব, আর যদি না হয় তাহলে অন্য কিছু একটা করব। সো এখানে আমি হচ্ছে একটু লিখি, এটা ধরো হচ্ছে স্টার্ট, এটা হলো এন্ড, এটা হলো ইনপুট, একটা নাম্বার ইনপুট নিব, এখানে হলো সেই কন্ডিশনটা n mod 2 equal 0। n হচ্ছে 2 দ্বারা বিভাজ্য কিনা, এটা যদি ট্রু হয় তাহলে কিছু একটা হবে, আর এটা যদি ফলস হয় তাহলে কিছু একটা হবে। যদি ট্রু হয় তাহলে কি হবে? ঠিক আছে, যদি ট্রু হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা ইভেন হবে। যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে হবে হচ্ছে ইভেন, আর যদি না হয় তাহলে হবে অড। সো এরপরে প্রোগ্রামটা শেষ। ঠিক আছে, সো এভাবে করে অড ইভেন চেক করতে পারি। অড ইভেন এর কন্ডিশন এটা কেন, n mod 2 equal 0 এই কন্ডিশন কেন? কারণ স্যার ওইটা যে এন এন কারণ হচ্ছে জোন নাম্বার কোনগুলো, জোন নাম্বার হচ্ছে 2 22। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হতে হবে। এই যে মড অপারেটরটা কি করে, ভাগশেষটা বের করে, তাই না? জি স্যার। মড অপারেটরটা হচ্ছে ভাগশেষ বের করে। তো যদি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হয় তাহলে সেটা জোড় হবে, আর যদি ভাগশেষ 0 না হয় তখন সেগুলো হচ্ছে বিজোড় হবে, এগুলো হচ্ছে বিজোড় হবে। সো এখন এটাকে যদি প্রোগ্রামে লিখতে চাই তাহলে প্রোগ্রামটা কিরকম হবে? সো আমি হচ্ছে একটু স্টপ করে স্ক্রিন শেয়ার করে দিই। স্যার একটু লেখাটা স্যার উঠাই বলো। দিয়েছিলাম স্যার, একটু যদি শেয়ার স্ক্রিনটা আগেরটা দেওয়া হতো স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আবার হচ্ছে 30 সেকেন্ডের জন্য এটা দিলাম থ্যাংক ইউ। লেখাটা। ঠিক আছে, সমস্যা নেই।
ঠিক আছে, এই যে দেখো কন্ডিশনের এরকম হচ্ছে হাত বের হয়, হ্যাঁ, একাধিক হাত বের হতে পারে। যেমন এখানে n mod 2 ইকুয়াল ইকুয়াল 0, এটার হলো দুইটা হাত বের হয়েছে, ট্রু হলে কিছু একটা হচ্ছে, ফলস হলে কিছু একটা হচ্ছে। ঠিক আছে, স্যার এই হাত সাধারণত দুইটাই তো ব্রাঞ্চ স্যার। হ্যাঁ, হাত দুইটাই হচ্ছে ব্রাঞ্চিং এখানে। তো এখানে স্যার দেখো সাধারণ, হ্যাঁ বলো। স্যার আমাদের কি এক্সামের সময় এভাবে করে ফ্লো চার্ট লিখে করতে হবে, নাকি ওই যে আমরা যেভাবে করে ইনক্লুড stdio.h এভাবে করে প্রোগ্রাম লিখতে হবে? পরীক্ষায় কয়েক ধরনের প্রশ্ন থাকে, আহ, তার মধ্যে প্রোগ্রাম লিখা, ধরো হচ্ছে stdio.h, scanf, printf এগুলো ইউজ করে প্রোগ্রাম লিখা, এটাও থাকতে পারে, মানে থাকবে আর কি কিছু প্রশ্নে। আবার ধরো কিছু প্রশ্ন এরকমও থাকবে যে ফ্লো চার্ট ড্র করতে হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে মোটামুটি সব ধরনের প্রশ্নই আগে থেকে প্র্যাকটিস করব। তো এখানে এই প্রবলেমটার জন্য ফ্লো চার্ট ড্র করাও দেখতেছি, আবার প্রোগ্রাম লেখাটাও দেখবো এখন। আচ্ছা স্যার। স্যার হয়ে ওকে, গেছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি তাহলে এবার স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিনে কোড ব্লকসটা শেয়ার করি। দেখো, হ্যাঁ, কোড ব্লকসটা আই হোপ দেখা যাচ্ছে। এখানে ধরো এটা একটা নাম দিয়ে দিই, কিছু একটা, ধরো নাম দিলাম হচ্ছে অড ইভেন্ট। হ্যাঁ, অড ইভেন্ট ডট সি। তো আমার উইন্ডো এত ছোট হয়ে গেছে কেন, কোড করার উইন্ডোটা। ঠিক আছে, যাই হোক, এটা আমি পরে ঠিক করে নিব। আই হোপ এতটুকু জায়গার মধ্যেই আমরা দেখাইতে পারবো। ঠিক আছে, ওকে। ধরো হচ্ছে ইনক্লুড stdio.h ইন্ট মেইন, এরপর হচ্ছে রিটার্ন 0। এটা তো কমন, তাই না? এটা তো প্রোগ্রামে থাকবে আর কি, ওই যে ওই স্টার্ট আর এন্ড এর মতো আর কি, ফ্লো চার্টে যেরকম স্টার্ট আর এন্ড ছিল, অনেকটা ওই রকম আর কি। তো এই জিনিসগুলো তো থাকবেই। এই জিনিস গুলা লেখার পরে এবার হচ্ছে প্রোগ্রামিং এর যে মেইন লজিক, এটাতে আসি আমরা। তো ইনপুট এন, তাহলে একটা নাম্বার ভেরিয়েবল নিতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে এবং সেটাকে ইনপুট নিতে হবে, অর্থাৎ কিবোর্ড থেকে রিড করতে হবে, ইউজার ইনপুট দিবে। হ্যাঁ, তো শুরুতে তাহলে যদি একটা নাম্বার রিড করতে চাই, এরকম লিখলাম scanf %d ampersand n, একটা নাম্বার রিড করলাম। তো একটা নাম্বার রিড করা মানে হচ্ছে নাম্বার একটা ভেরিয়েবলকে ইউজ করা। তো এই ভেরিয়েবলটাকে ইউজ করার আগে অবশ্যই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে আসতে হবে, তাই না? তো এখানে ইন্ট এন এটাকে ডিক্লেয়ার করে তারপর হচ্ছে আমরা রিড করতে পারবো। এখন আসি, কন্ডিশনটা হলো, কন্ডিশনটা যদি একটা কন্ডিশন চেক করা হবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কিছু একটা প্রিন্ট করব, আর যদি ফলস হয় তাহলে অন্য কিছু একটা প্রিন্ট করব। সো যদি ট্রু হয় তাহলে প্রিন্ট করব হচ্ছে ইভেন, আর যদি ফলস হয় তাহলে প্রিন্ট করব অড। ঠিক আছে, দুইটা লাইন লিখলাম, মানে হচ্ছে এই দুইটা হলো দুইটা আলাদা ব্রাঞ্চ আর কি। 6 নাম্বার লাইন একটা ব্রাঞ্চে, 8 নাম্বার লাইন এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চে। সো এখন এই দুইটা যদি এই রকম কেসে যদি প্রোগ্রামটাকে প্রিন্ট রান করি, ধরো একটা নাম্বার ইনপুট নিবে, কোনো কন্ডিশন চেক করা হয় নাই, জাস্ট কন্ডিশন চেক না করে বলা হয়েছে যে প্রিন্টএফ ইভেন, প্রিন্টএফ অড। তাহলে যদি এখন একটা নাম্বার আমরা ইনপুট দেই 10, দেখা গেলো যে সেই ইভেন অড দুইটাই প্রিন্ট করছে। দুইটাই প্রিন্ট করা তো যাবে না, তাই না? 10-এর ক্ষেত্রে শুধু ইভেন প্রিন্ট করতে হবে। আবার এক নাম্বার প্রিন্ট এন্টার দেই, ধরো হচ্ছে 45 দিলাম। স্ক্রিন হয়তো একটু ছোট হয়ে গেছে তোমাদের জন্য, এখানে ফন্টটা একটু বড় করে দিচ্ছি আমি, এটাকে 24 দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই, ওকে, হ্যাঁ 45 এটাকে যদি দেই তাহলে দেখা গেল যে এখানে ইভেন অড দুইটাই প্রিন্ট হচ্ছে। 45 এর ক্ষেত্রে তো ইভেন অড দুইটা প্রিন্ট হলে হবে না, 45 এর ক্ষেত্রে শুধুমাত্র অড প্রিন্ট হতে হবে। অর্থাৎ ব্রাঞ্চের দুইটাই এখন ভিজিট করতেছি, দুইটা ব্রাঞ্চ আমরা লিখছি বাট ব্রাঞ্চ দুইটাকে আলাদা করা হয়নি, দুইটা ব্রাঞ্চই এখন ভিজিট করতেছি। সো এটা করলে হবে না, এই দুইটাকে আলাদা সেপারেট করতে হবে। যে কোনো একটা ব্রাঞ্চ যেন আমরা টেক করি কোন একটা কন্ডিশনের উপর বেস করে। কন্ডিশনটা কি?
কন্ডিশনটা হচ্ছে n mod 2 ইকুয়াল ইকুয়াল 0, এটাকে দিব একটা ইফ স্টেটমেন্টের মধ্যে। ইফ স্টেটমেন্টের মধ্যে যদি এটা দেই ইফ n mod 2 ইকুয়াল ইকুয়াল 0, এরপর ধরো হচ্ছে দিলাম কার্লি ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা যা থাকবে সেগুলো প্রিন্ট হবে যদি কন্ডিশনটা ট্রু হয় তখন, আর যদি কন্ডিশনটা ফলস হয় তখন প্রিন্ট হবে এই এলস এর মধ্যে যা যা আছে সেগুলো। তাহলে এই প্রথম যে ব্রাঞ্চটা সেটাকে দিয়ে দিলাম ইফ এর মধ্যে, আর সেকেন্ড ব্রাঞ্চটা দিয়ে দিলাম এলস এর মধ্যে। তাহলে এই ব্রাঞ্চ দুটো সেপারেট হয়ে গেল। যে কোনো কেসে শুধুমাত্র একটা ব্রাঞ্চ অর্থাৎ একটা পাথই আমরা টেক করতে পারবো। তো প্রোগ্রামটা আবার যদি রান করি, এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। n mod 2 যদি ইকুয়াল ইকুয়াল 0 হয় তাহলে ইভেন, আর যদি না হয় তাহলে অড। এবার আবার ইনপুট দেই 45, এবার আমাকে বলা হচ্ছে যে অড, অর্থাৎ শুধুমাত্র অডটা প্রিন্ট হচ্ছে, অর্থাৎ যে কোনো একটা পাথ জাস্ট ভিজিট হচ্ছে। যদি একটা ইভেন নাম্বার প্রিন্ট দিয়ে দেখি 82, ইভেন বলা হচ্ছে। ঠিক আছে, এটা হলো ধরো একটা বেসিক ব্রাঞ্চিং এর প্রবলেম দেখালাম। এখন হচ্ছে পরের প্রবলেমটা দেখব। এর পরে যে প্রবলেমটা দেখার কথা ছিল সেটা হলো, আচ্ছা কোড ব্লকস এর এটা আই হোপ তোমরা বুঝতে পারছো। একটু কিছুক্ষণ রাখেন স্যার, কোড ব্লকসটা একটু উঠাই নি স্যার। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে আই হোপ তোমরা বুঝতে পারছো। আর কারো যদি মনে হয় যে ধরো তোমরা এই জিনিসগুলা অলরেডি পারো আর কি, এই জিনিসগুলা ধরো কারোর কাছে যদি মনে হয় যে বেশি বোঝানো হয়ে যাচ্ছে, এটা আসলে ক্লাসের সবার কথা চিন্তা করে জিনিসগুলো আবার হচ্ছে একটু এক্সপ্লেন করতে হচ্ছে। আর সামনে সামনে আরো ইন্টারেস্টিং প্রবলেম আসবে নেক্সট কয়েকটা ক্লাস থেকেই, আরো আরো ইন্টারেস্টিং প্রবলেম গুলো আসবে। সো যারা এখন মনে করতেছে যে এগুলা মানে বেশি স্লো হয়ে যাচ্ছে তাদের জন্য ওই ক্লাসগুলো আরো ইন্টারেস্টিং হবে আই হোপ। আর যারা ধরো একটু যদি কেউ পিছিয়ে থাকো তারা এই প্রবলেমগুলো একটু ঠিক মতো বোঝার চেষ্টা করো আর কি, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসগুলো থেকে ক্যাচ আপ করতে একটু সহজ হবে। ঠিক আছে, ওকে। স্যার পরীক্ষার হ্যাঁ। কোশ্চেনগুলো কেমন হতে পারে স্যার? প্রবলেম প্রবলেম টাইপ কোশ্চেন আসবে কি স্যার, নাকি বেসিক থিওরি টাইপ কোশ্চেন? তোমাদেরকে মিড টার্মের কোশ্চেনটা শেয়ার করে দেওয়া হবে ইএলএমএস এ। মিড টার্মের কোশ্চেনটা আমি হচ্ছে আজকে ক্লাসের পরেই শেয়ার করে দিব, ওইটা তোমরা দেখো একটু, তাহলে আইডিয়া পাবা। হ্যাঁ, আইডিয়া পাবা যে সাধারণত হ্যাঁ কোশ্চেন কিরকম হয়। স্যার একটা কোশ্চেন দেখলাম দেওয়া হয়েছে মেবি। আচ্ছা, স্যার একটা কোশ্চেন দেওয়া হয়েছে স্যার। জি স্যার। হয়েছে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে ওইটার মধ্যে যারা দেখছো তারা হয়তো কিছুটা আইডিয়া পাইছো, আর যারা দেখো নাই তারা একটু দেখে নিও, তাহলে আইডিয়া পেয়ে যাবা। যেমন ধরো কয়েকটা টাইপের কোয়েশ্চেন থাকে, আমি হচ্ছে যদি এখানে একটু লিখে দেখাইতে চাই, ধরো একটা টাইপের কোয়েশ্চেন থাকে এরকম যে কারেক্ট করা, প্রোগ্রাম কারেক্ট করা। হ্যাঁ, কারেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। তারপর হচ্ছে একটা প্রোগ্রাম কারেক্ট করা মানে হলো যে ধরো একটা প্রোগ্রামে কিছু মিস্টেক থাকবে, সেই মিস্টেক গুলো আইডেন্টিফাই করে প্রোগ্রামটাকে কারেক্ট করে লিখতে হবে, এটা একটা টাইপের কোশ্চেন। তারপর একটা টাইপের কোশ্চেন হলো যে ফাইন্ড দ্য আউটপুট আবার প্রোগ্রাম। হ্যাঁ, একটা প্রোগ্রাম দেওয়া থাকবে, সেটার আউটপুট বের করতে হবে। অথবা এমন থাকতে পারে যে ধরো ফাইন্ড দ্য আউটপুটের ছাড়া ধরো রাইট আ প্রোগ্রাম হতে পারে, কোন একটা সিনারিও দেওয়া থাকবে, এই সিনারিওর জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে ইন জেনারেল, যেভাবে তুমি প্রোগ্রামটা লিখতে পারো সিতে। ধরো এরকমও হতে পারে যে ফ্লো চার্ট ড্র করতে বলতে হতে পারে, ড্র ফ্লো চার্ট। হ্যাঁ, ফ্লো চার্ট বের করতে হতে পারে। আর একটা প্রায় ধরো টাইপের প্রবলেম আসে ম্যানুয়াল ট্রেসিং। ম্যানুয়াল ট্রেসিং এর প্রবলেম থাকতে পারে। ধরো হচ্ছে একটা লুপ দেওয়া হলো বা একটা কোড সেগমেন্ট দেওয়া হলো, বলা হলো যে এখানে ভ্যারিয়েবল গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, অনেকটা এরকম আর কি। হ্যাঁ, কোন স্টেপে ভ্যারিয়েবল গুলোর ভ্যালু কত,
এগুলো হচ্ছে একটু ট্রেস করে দেখাইতে হবে যে হ্যাঁ এই স্টেপের পর এখানে ধরো আই এর ভ্যালু এত, কে এর ভ্যালু এত, এক্স এর ভ্যালু এত। এগুলোর এক্সাম্পল আমরা সলভ করবো ক্লাসে, সো নার্ভাস হওয়ার কিছু নাই। এগুলার প্রত্যেক টাইপের প্রবলেমেরই এক্সাম্পল সলভ করবো, তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেমও দিব নিজেদের সলভ করার জন্য। তো এগুলো হচ্ছে মোটামুটি সবার যেন প্রিপারেশন হয়ে যায় ক্লাস ফলো করলে, এটা এনশিওর করা হবে। প্রোগ্রাম রাইট করার প্রবলেমে কিছু ক্ষেত্রে হয়তো কনস্ট্রেইন্ট থাকতে পারে, উইথ অর উইদাউট কনস্ট্রেইন্ট। কিছু কনস্ট্রেইন্ট বা হলো কন্ডিশন ইম্পোজ করে দেওয়া হতে পারে যে ধরো এটাকে সুইচ কেস দিয়ে লিখতে হবে অথবা ইফ এলস দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এই ধরনের কিছু কনস্ট্রেইন্ট থাকতে পারে। তো এগুলো হচ্ছে আই হোপ সিটিতে তোমরা ওভারভিউ পেয়ে যাবে আর কি কি ধরনের কোশ্চেন আসে। আর মিড টার্মের এখানে ওভারভিউ পাবা, গত টার্মের যে কোশ্চেনটা শেয়ার করা হয়েছে ওটা থেকেও একটু আইডিয়া পাবা। স্যার আমাদের কি অ্যানসার গুলো কি এক্সপ্লেন করতে হবে স্যার ইংলিশে, নাকি শুধু মানে প্রোগ্রাম গুলো লিখবো এরকম টাইপের? বেশিরভাগ ক্ষেত্রেই এক্সপ্লেইন করার মতো কোয়েশ্চেন আসে না, বাট কিছু কোয়েশ্চেনে এরকম এক্সপেক্ট করে রাখতে পারো যে ধরো যদি মিড টার্মে কত মার্ক ছিল, 20 মার্ক না, তো 20 মার্কের মধ্যে হয়তো ধরো 4 মার্ক হয়তো হইতেও পারে যেরকম ডেসক্রিপটিভ ফরম্যাটের কোয়েশ্চেন আসছে, যে এটা এক্সপ্লেইন করো এখানে মিস্টেকটা কোথায়, এখানে কেন এই মিস্টেকটা ধরো অ্যালাউড না, কেন এই লাইনটা অ্যালাউড না, এই ধরনের কোয়েশ্চেনও থাকতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই টু দা পয়েন্ট টাইপের কোয়েশ্চেনই থাকবে। হ্যাঁ, যে প্রোগ্রাম লিখতে বলা হয়েছে প্রোগ্রাম লিখবা শেষ। আর সিটি হোক যে কোনো এক্সামই হোক, যতটুকু চাওয়া হয়েছে ততটুকু অ্যান্সার করবা, এর বেশি অ্যান্সার করলে কোনো এক্সট্রা মার্ক নাই, এবং বেশি অ্যান্সার করতে গেলে সময়েরও স্বল্পতা দেখা দিবে। হ্যাঁ, পরে শেষ করতে পারবে না। যাই হোক, আমরা তাহলে হচ্ছে পরের প্রবলেমটাতে যাই। ওকে, এর পরের প্রবলেমটা ছিল হলো একটা নাম্বার দেয়া হবে, একটা ইন্টিজার দেয়া হবে, তো সেটা একটা ইয়ারকে রিপ্রেজেন্ট করবে। ধরো হচ্ছে ইনপুট ফরম্যাট স্যাম্পল ইনপুট এরকম হতে পারে। স্যাম্পল ইনপুট ধরো হচ্ছে একটা ইয়ার দেয়া হলো 2020, অথবা দেয়া হলো যে 2016, অথবা 2002, অথবা 1973, ঠিক আছে, অথবা ধরো হচ্ছে 2100, অথবা 2000, এরকম অনেক ধরনের যে কোনো ইয়ারের একটা ইনপুট হবে। তো এটা লিপ ইয়ার হবে কিনা এটা হচ্ছে তোমাকে লিখতে হবে। তো আউটপুটের স্যাম্পল কি হতে পারে, এগুলোর ইনপুট গুলোর জন্য প্রত্যেকটার জন্য লিপ ইয়ার কিনা আমি হচ্ছে একটু লিখতেছি ইয়েস নো দিয়ে। তো 2020 এটা লিপ ইয়ার কিনা, হ্যাঁ 2020 হচ্ছে লিপ ইয়ার, তাই না? এই বছর একটা 29শে ফেব্রুয়ারি ছিল। 2016 এটাও লিপ ইয়ার, ইয়েস। 2002 এটা লিপ ইয়ার না, এটা নো। 1973 এটাও লিপ ইয়ার না, এটা নো। 2100 এটাও লিপ ইয়ার না, তো এটা নো। এবং 2000 এটাও লিপ ইয়ার না, সরি এটা লিপ ইয়ার, এটা ইয়েস। আর আরেকটা লিখি না ইয়ার 1900 এর ক্ষেত্রেও অ্যান্সারটা হবে নো, 1900ও লিপ ইয়ার না। ঠিক আছে, সো লিপ ইয়ারের কন্ডিশনটা অনেকটা এরকম। লিপ ইয়ারের কন্ডিশনটা হচ্ছে অনেকটা এরকম যে ইয়ারটা এখন একটা ইয়ার, পার্টিকুলার ইয়ার যদি হচ্ছে যদি 4 দ্বারা বিভাজ্য হয়, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, যদি একটা ইয়ার 4 দ্বারা বিভাজ্য না হয়, অর্থাৎ এটা যদি ফলস হয়ে যায়, তাহলে সেটা লিপ ইয়ার না।
সো লিপ ইয়ারের ফার্স্ট কন্ডিশন হলো সেটাকে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। সো যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেটা, এখানে ফলস লিখি কন্ডিশনটা, যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেটা লিপ ইয়ার না, অ্যান্সার হচ্ছে নো। কিন্তু 4 দ্বারা বিভাজ্য হলেই যে সেটা লিপ ইয়ার হবে এমনও না। আবার 4 দ্বারা বিভাজ্য যদি হয় সেক্ষেত্রে আরো কিছু অতিরিক্ত কন্ডিশন চেক করতে হবে। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আরো কিছু অতিরিক্ত কন্ডিশন চেক করতে হবে। সো 4 দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে সেটা লিপ ইয়ার না। এই কন্ডিশন অনুযায়ী এই স্যাম্পল লিস্ট থেকে কারা কারা বাদ পড়লো? 2002 এটা 4 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে, এটা বাদ। 1973 এটাও 4 দ্বারা বিভাজ্য না, তো এটাও বাদ। সো যারা 4 দ্বারা বিভাজ্য না তাদেরকে বাদ দিয়ে দিলাম, বাকি সবগুলোই 4 দ্বারা বিভাজ্য। কিন্তু বাকি সবগুলোর মধ্যে আবার দেখা গেল যে সবগুলা লিপ ইয়ার হয় নাই, তাই না? এটা বাদ দিছি, এটা বাদ দিছি। তো এরপরেও দেখতে পাচ্ছি যে আরো দুইটা নো আছে। সো 4 দ্বারা বিভাজ্য হলেই যে সেটা লিপ ইয়ার হবে এমন না। 4 দ্বারা বিভাজ্য হলে তখন চেক করতে হবে যে এই বছরটা, এটা এখানে যদি ট্রু হয়, বছরটা হলো, আচ্ছা আমি কন্ডিশনের ক্ষেত্রে একটা ওয়ার্ড দিই যেহেতু ডায়মন্ড ড্র করতেছি না, তখন চেক করতে হবে যে বছরটা 100 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, বছরটা 100 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করতে হবে। যদি 100 দ্বারা বিভাজ্য না হয়, যদি হচ্ছে 100 দ্বারা বিভাজ্য না হয়, যদি এটা ফলস হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে। যদি 100 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে। কিন্তু অর্থাৎ দেখো 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য না, এই ক্ষেত্রে লিপ ইয়ার হবে। যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে তো সেটা আগেই বাদ। তো এই কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশনটাতে আসার মানে হলো যে সে অলরেডি 4 দ্বারা বিভাজ্য, এটা আমরা জানি। 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য না, তারা হচ্ছে লিপ ইয়ার। অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য না, এরা কারা আছে? 2020 এটা 4 দ্বারা বিভাজ্য 100 দ্বারা বিভাজ্য না, 2016 এটাও 4 দ্বারা বিভাজ্য 100 দ্বারা বিভাজ্য না। অর্থাৎ এই দুইটা হচ্ছে আমরা পেয়ে গেছি, এই দুইটা লিপ ইয়ার। এখন কথা হলো যে এরপরেও আরো দেখতেছি নো আছে, ইয়েস আছে, তাই না? অর্থাৎ 100 দ্বারা বিভাজ্য না হইলেই যে বাকি সব নো হবে এমন না। 100 দ্বারা বিভাজ্য না হইলেও লিপ ইয়ার হওয়ার চান্স, 100 দ্বারা বিভাজ্য না হইলে তো সেটা লিপ ইয়ার। আর যদি 100 দ্বারা বিভাজ্য হয় তাহলেও লিপ ইয়ার হওয়ার চান্স আছে, না হওয়ারও চান্স আছে। যদি 100 দ্বারা বিভাজ্য হয় তখন চেক করতে হবে যে নাম্বারটা 400 দ্বারা বিভাজ্য কিনা। যদি নাম্বারটা 400 দ্বারা বিভাজ্য হয় তখন এটা যদি ট্রু হয়, এখানে আমি লিখে দিই, এটা যদি ট্রু হয় আর যদি ফলস হয়, হ্যাঁ, যদি 400 দ্বারা বিভাজ্য হয় তখন সেটা লিপ ইয়ার হবে। আর যদি 400 দ্বারা বিভাজ্য না হয় তখন সেটা লিপ ইয়ার হবে না। সো এই প্রোগ্রামটা অনেকভাবে লেখা যায়। আমি হচ্ছে এটা যে খুব একটা ইফিশিয়েন্ট সলিউশন এমন না, বাট তারপরেও হচ্ছে এখানে ধরো বিভিন্ন লেভেলে হায়ারার্কিতে কিভাবে হচ্ছে প্রোগ্রাম লিখতে হয় এটা জাস্ট দেখানোর জন্য এই সলিউশনটা একটু ফর্ম করেছি আমি। এটা একটু কোড করে দেখাবো, বেশিক্ষণ নিব না এটার জন্য। তো দেখো প্রথমে কন্ডিশনটা কি ছিল, 4 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করব। যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেটা লিপ ইয়ার না, আগেই বাদ। যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেটা লিপ ইয়ার না, সেটা আগেই বাদ। আর যদি 4 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ ট্রু হয় যদি, তাহলে তখন চেক করবো সেটা 100 দ্বারা বিভাজ্য কিনা। যাদের তুলতে হবে তারা তুলে ফেলতে পারো আর কি, আর অথবা চাইলে হচ্ছে একটু পরেও তুলতে পারো। তো যদি হচ্ছে 100 দ্বারা বিভাজ্য হয় এটা চেক করবো। 4 দ্বারা বিভাজ্য যদি হয়, এটা যদি ট্রু হয়, 4 দ্বারা বিভাজ্য হলেই যে লিপ ইয়ার এমন না, তখন 100 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করতে হবে।
যদি 100 দ্বারা বিভাজ্য হয়, যদি 100 দ্বারা বিভাজ্য না হয় তখন এটাই লিপ ইয়ার, অ্যান্সার পেয়ে গেছি। আর যদি হয় তখন আবার চেক করতে হবে এটা 400 দ্বারা বিভাজ্য কিনা। 400 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে সেটা লিপ ইয়ার, আর যদি 400 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেটা লিপ ইয়ার না। তো এই হলো লিপ ইয়ার একটা কন্ডিশন। সো এটাকে হচ্ছে একটু কোড করে দেখাই সংক্ষেপে। সো ধরো এটাকে নাম দিলাম লিপ ইয়ার। এটাকে প্রথমে হচ্ছে যা যা লিখার এগুলো লিখে ফেললাম। ইন্ট মেইন, তারপর হচ্ছে রিটার্ন 0। এখানে নাম্বার নিলাম হচ্ছে ইন্ট ইয়ার স্ক্যানের %d ইয়ার। এবার আচ্ছা এই ফ্লোচার্টটা বের করি। কন্ডিশন গুলো কিরকম ছিল প্রথমেই চেক করব হচ্ছে এটা 4 দ্বারা বিভাজ্য কিনা। ইফ ইয়ার মড 4 = 0, যদি এটা ট্রু হয়, এটা হচ্ছে যদি ট্রু হয় তাহলে এগুলো এক্সিকিউট হবে। আর যদি ফলস হয় তাহলে কোনটা এক্সিকিউট হবে? ফলস হলে এক্সিকিউট হবে হচ্ছে এলস এর মধ্যে যেগুলো লিখবো সেটা। ঠিক আছে, ফলস হলে এক্সিকিউট হবে এলস এর মধ্যে যেগুলো লিখবো সেটা। তো এখন এলস একটা ব্লক লিখতে হবে, তাই না? এলস ব্লকের মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে ফলস, অর্থাৎ কন্ডিশন, কোন কন্ডিশনটা ফলস এটা লিখে দিই। ইয়ার মড 4 = 0, এটা ফলস। এটা যদি ফলস হয় তাহলে অ্যান্সার পেয়ে গেছি প্রিন্টএফ নো, অর্থাৎ লিপ ইয়ার না। যদি ট্রু হয় তাহলে আরো কন্ডিশন চেক করতে হবে। এখানে ইফ কন্ডিশনের মধ্যে আমরা আরেকটা ইফ কন্ডিশন দিব, যদি 4 দ্বারা বিভাজ্য হয় তখন চেক করতে স্যার হবে। এতটুকু তো ফলস এর না স্যার, ইফ এর আগ পর্যন্ত তো মানে এটা ফলস হবে। ইফ এর আগ পর্যন্ত এই যে না, স্যার এখন যে স্যার ইফ লিখলেন স্যার, এতটুকু যে প্রোগ্রামটা তৈরি করছেন এতক্ষণ তো স্যার ফলসে ছিল, মানে এটা লিপ ইয়ার না। এলস এর মধ্যে যেটা লিখছি, জি জি স্যার। হ্যাঁ এলস এর মধ্যে যেটা লিখছি এইগুলো এটা হচ্ছে লিপ ইয়ার না, রাইট, ফলস। যদি যে কোনো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফ এর মধ্যে ঢুকবে, ফলস হলে এলস এর মধ্যে ঢুকবে। ঠিক আছে, এলস এর মধ্যে যাই লিখি তার মানেই হচ্ছে একটা কন্ডিশন ফলস হয়ে এখানে আসছে। যেখানেই এলস দেখবো সেটার মানে হচ্ছে কোন একটা কন্ডিশন ফলস হওয়ার কারণে এখানে আসছে। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন তাহলে ইফ এর মধ্যে অর্থাৎ কোন একটা কন্ডিশন ট্রু হয়েছে বলে ইফ এর মধ্যে ঢুকছে। হ্যাঁ, ইফ এর মধ্যে যে কোনো স্টেটমেন্ট রান করা মানেই কোন একটা কন্ডিশন ট্রু হয়ে এখানে আসছে। তাহলে ইয়ার মড 4 = 0, এটা যদি ট্রু হয়, 4 দ্বারা বিভাজ্য যদি হয়, এই যে বাম পাশের পিডিএফ এ দেখে কিন্তু আমি প্রোগ্রামটা লিখতেছি। হ্যাঁ, এখানে আরেকটা কন্ডিশন চেক করতে হবে, সেটা হলো ইয়ার মড 100 = 0 কিনা। ঠিক আছে, এটা যদি ট্রু হয় তাহলে কিছু একটা হবে। আর যদি ফলস হয়, এটা হচ্ছে ইয়ার মড 100 = 0, এটা ফলস। যদি এটা ফলস হয় তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। দেখো এই যে সেকেন্ড লাইনে, হ্যাঁ সেকেন্ড ডেপথে আর কি, এই যে এই কন্ডিশনটাতে আছি আমরা। ঠিক আছে, আচ্ছা তারও দেখি বক্স, এই যে এই পর্যায়ে আছি আমরা। যদি ইয়ার মড 100 = 0 হয়, এটা যদি ট্রু হয় তাহলে কিছু একটা করবো, আর যদি ফলস হয় তাহলে অ্যান্সার পেয়ে গেছি। সো এখানে
ফলস এর কন্ডিশনটা আগে লিখে ফেলি, এলস মানে হচ্ছে ফলস, তাহলে এখানে অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে ইয়েস, এটা লিপ ইয়ার। আর যদি ট্রু হয় তখন আরেকটা কন্ডিশন চেক করতে হবে, ইফ ইয়ার মড, এবার একদম লাস্টে চলে গেছি, এবার হচ্ছে একদম এই যে এই লাস্টের এই কন্ডিশনটাতে চলে আসছে, ইফ ইয়ার মড 400 ইকুয়াল 0, এটা ট্রু হলে কিছু একটা হবে, আর এটা যদি ফলস হয় ইয়ার মড 400 ইকুয়াল 0 ফলস, এটা যদি ট্রু হয় তাহলে অ্যান্সার পেয়ে গেছি, ফলস হলেও অ্যান্সার পেয়ে গেছি, ট্রু হলে অ্যান্সার পেয়েছি ইয়েস, আর যদি ফলস হয় তাহলে অ্যান্সার পাওয়া যাবে নো। অর্থাৎ চাইলে হচ্ছে এরকম ইফ এর মধ্যেও ইফ লেখা যায়, একটা কন্ডিশন ট্রু হলে আরেকটা কন্ডিশন চেক করব, সেটাও যদি ট্রু হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করব, অথবা একটা কন্ডিশন ফলস হলে আরেকটা কন্ডিশন চেক করব, একটা কন্ডিশন ট্রু হলে আরেকটা কন্ডিশন চেক করব। এক্ষেত্রে হায়ারার্কিটা বা হচ্ছে লেভেলিংটা কি রকম হবে, একটা কন্ডিশনের ট্রু হলে আরেকটা কন্ডিশন, এই ক্ষেত্রে হবে হচ্ছে ইফ এর মধ্যে ইফ, হ্যাঁ ইফ এর মধ্যে ইফ, ঠিক আছে। একটা কন্ডিশন ট্রু হলে যদি আরেকটা কন্ডিশন চেক করতে হয় সেক্ষেত্রে হবে হচ্ছে ইফ এর মধ্যে ইফ, একটা কন্ডিশন ফলস হলে যদি আরেকটা কন্ডিশন চেক করতে হয় সেক্ষেত্রে হবে হচ্ছে এলস এর মধ্যে ইফ, একটা কন্ডিশন ফলস হলে আরেকটা কন্ডিশন চেক করা, এটা হবে হচ্ছে এলস এর মধ্যে ইফ। সো এখন যদি এই প্রোগ্রামটাকে আমরা রান করি, দেখি 2000 দিয়ে দেখি, ইয়েস 2000 হচ্ছে লিপ ইয়ার। হ্যাঁ, আবার আরেকটা প্রোগ্রাম ভ্যালু দেই 2100, 2100 এ আসছে নো। 1973 নো, 1973 লিপ ইয়ার না। 1900 নো, লিপ ইয়ার না। 2020 ইয়েস লিপ ইয়ার। 2004 ইয়েস লিপ ইয়ার। ঠিক আছে, তো এই ছিল লিপ ইয়ারের একটা নাইফ প্রোগ্রাম বলতে পারো, বা হচ্ছে ধরো ইনএফিশিয়েন্ট প্রোগ্রাম যেটি বলো। এটাকে অনেক ছোট করে লেখা যায়, এতগুলা ইফ এর মধ্যে ইফ না ইউজ করে। রিলেশনাল অপারেটর তো আমরা ইউজ করেছি এখানে, কিন্তু লজিক্যাল অপারেটর অর্থাৎ এন্ড অর এগুলো ইউজ করে খুব ছোট কয়েক লাইনের মধ্যে এই প্রোগ্রামটা লেখা যায়। সো সেটা হচ্ছে এখন আমরা দেখব। দেখো এখানে যেই স্যার একটু এই প্রোগ্রামটা স্যার উঠাই নিন, তারপর স্যার যদি একটু করতেন তাহলে স্যার বেটার হতো স্যার। উঠাতে চাইলে কুইকলি উঠাইতে হবে 30 সেকেন্ডের মধ্যে, কারণ হচ্ছে ক্লাসের সময় অলমোস্ট শেষ। ওকে স্যার, ঠিক আছে, একটু 30 সেকেন্ড স্যার টাইম দিন স্যার। ঠিক আছে, সমস্যা নেই, আমি বলতে থাকি আর কি। তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে, উঠাও 30 সেকেন্ড। স্যার একটু উপরে উঠান স্যার এটা। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। ওকে, হ্যাঁ এই পর্যন্তই, এই এখানেই শেষ আর কি, 27 নম্বর লাইনেই শেষ। এখানে মাঝখানে মাঝখানে দেখো এই যে স্ল্যাশ স্ল্যাশ এই টাইপের কিছু লাইন লিখছি আমি, তো এগুলো আসলে প্রোগ্রামের পার্ট না, এগুলো হচ্ছে কোডটা বুঝতে যেন সহজ হয় আর কি দেখে, এই জন্য কিছু কমেন্ট করা আর কি। হ্যাঁ, তো এগুলা এক্সিকিউট হয় না। এখানে তুমি ধরো কমেন্টের মধ্যে তুমি যা খুশি লিখতে পারো, এখানে কোনো রুল নাই, কোনো সিনট্যাক্স নাই, এখানে তুমি যা খুশি লিখতে পারো। হ্যাঁ, তুমি হচ্ছে নিজের সুবিধার মতো এবং তোমার কোড যে পড়বে তার সুবিধার জন্য তুমি হচ্ছে এখানে কিছু কমেন্ট লিখতে পারো। এগুলো হচ্ছে প্রোগ্রাম রান করার সময় ইগনোর করা হয়।
ঠিক আছে, এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এবং আমার বোঝার সুবিধার্থে এখানে হচ্ছে লিখছি যে কিছু কমেন্ট দিছি যে এখানে কখন ঢুকতেছে। ওকে, আই হোপ তোমাদের হয়ে গেছে ডান স্যার। ওকে, তাহলে যেটা এখন দেখব সেটা হচ্ছে এই প্রোগ্রামটারই আরেকটা বেটার ভার্সন দেখব। ঠিক আছে, একটা বেটার ভার্সন দেখব, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর ইউজ করে। লজিক্যাল অপারেটর ইউজ করে এই প্রোগ্রামটাকে কিভাবে করা যায় দেখো। ইয়ার মড 4 ইকুয়াল ইকুয়াল 0 যদি 4 দ্বারা বিভাজ্য হয় এবং 100 দ্বারা বিভাজ্য না হয় তাহলে লিপ ইয়ার, তাই না? 4 দ্বারা বিভাজ্য হয় এবং 100 দ্বারা বিভাজ্য না হয় তাহলে লিপ ইয়ার। দেখো আমি হচ্ছে একদম ফুল পাথটাতে চলে আসবো, ট্রু কোথায় কোথায় আছে, জাস্ট ট্রু যেখানে যেখানে আছে সেই পাথগুলো ট্রাভার্স করব। দেখো এই যে 4 দ্বারা বিভাজ্য এটা ইয়েস, মানে এটা ট্রু, এবং 100 দ্বারা বিভাজ্য এটা ফলস। এই দুইটা যদি একসাথে হয় তাহলে আমাদের অ্যান্সার ইয়েস। অ্যান্সার ইয়েস কোথায় কোথায় আছে এইটা জাস্ট দেখবো আমরা। হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য ট্রু হইতে হবে, 100 দ্বারা বিভাজ্য ফলস হইতে হবে। এই কেসে অ্যান্সারটা হচ্ছে ইয়েস। 4 দ্বারা বিভাজ্য ট্রু হইতে হবে, 100 দ্বারা বিভাজ্য ফলস হইতে হবে। আমি হচ্ছে আবার অ্যারোটা ড্র করি। দেখো এই যে এই কন্ডিশনটা ট্রু হওয়া এবং একই সাথে সেকেন্ড কন্ডিশনটা ফলস হওয়া, এই দুইটা যদি একই সাথে হয় তাহলে অ্যান্সার হবে ইয়েস। অ্যান্সার ইয়েস কোথায় কোথায় আছে এটা আমরা দেখব। আর একটা কেসে অ্যান্সার ইয়েস হবে, সেটা হচ্ছে যদি তিনটাই ট্রু হয়, আইদার প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস অথবা তিনটাই ট্রু। বোঝা গেল? এই দুইটা কেসে হচ্ছে লিপ ইয়ার হবে, ইয়েস হবে। এই দুইটা কেস ছাড়া বাদ বাকি সব কেসে ফলস হবে, নো হবে। এখন দেখো কন্ডিশনটা তাহলে লিখি, ইয়ার মড 4 ইকুয়াল ইকুয়াল 0, এটা একটা কন্ডিশন, এইটা ট্রু হইতে হবে। হ্যাঁ, আর আরেকটা কন্ডিশন, ইয়ার মড 100 ইকুয়াল ইকুয়াল 0, এটা হতে হবে ফলস। তাহলে হচ্ছে অ্যান্সার ইয়েস। যদি এটা হয় তাহলে অ্যান্সার ইয়েস। না সরি, এখানে প্রথমটা ট্রু হইতে হবে, সেকেন্ডটা ফলস হইতে হবে। এখন সেকেন্ডটা ফলস করার ওয়ে কি? সামনে একটা ইকুয়াল টু কাইটা নট দেওয়া, সামনে একটা নট যদি লাগাই দেই তাহলে সেকেন্ডটা ফলস হয়ে গেল। স্যার আরেকটা করলে হয় না স্যার? আরেকটা ওয়েতে করা যায়, এখানে নট ইকুয়াল টু দিয়ে দাও, এটা আরো বেটার। ঠিক আছে, নট ইকুয়াল টু ইউজ করা যায় ইকুয়াল ইকুয়ালের বদলে। যদি এই দুইটা একসাথে হয়, ইয়ার মড 4 ইকুয়াল ইকুয়াল 0 এন্ড ইয়ার মড 100 নট ইকুয়াল 0, তাহলে হচ্ছে এটা লিপ ইয়ার হবে। আরেকটা কেস হচ্ছে কি, তিনটাই যদি ট্রু হয়, তিনটাই ট্রু হইতে হলে 4 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 100 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 400 দ্বারাও বিভাজ্য হইতে হবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যদি কেউ কোন একটা নাম্বার 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা অটোমেটিক 100 এবং 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যদি কোন একটা নাম্বার 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা অটোমেটিক 100 দ্বারাও বিভাজ্য হবে, 4 দ্বারাও বিভাজ্য হবে। অর্থাৎ আরেকটা কন্ডিশন কি ছিল? আরেকটা কন্ডিশন ছিল হলো চারটাই ট্রু হইতে হবে, ইয়ার মড 4 ইকুয়াল ইকুয়াল 0 এন্ড ইয়ার মড 100 ইকুয়াল ইকুয়াল 0 এন্ড ইয়ার মড 400 ইকুয়াল ইকুয়াল 0। এখন কথা হচ্ছে, যদি কোন একটা নাম্বার 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে বাকি দুইটা অটোমেটিক ট্রু হয়ে যাবে। সুতরাং এখানে তিনটা কন্ডিশন আলাদাভাবে এন্ড দিয়ে লেখার দরকার নেই, এখানে জাস্ট লাস্টের কন্ডিশনটা লিখলেই হচ্ছে। সো এখানে প্রথম কেসেও ট্রু হবে, সেকেন্ড কেসেও ট্রু হবে, অ্যান্সার ইয়েস হবে। এই দুইটাকে একত্র করা যায় কিভাবে? এখানে মাঝখানে একটা অর অপারেশন দিয়ে, অর্থাৎ আইদার উপরেরটা ট্রু হইতে হবে অথবা নিচেরটা ট্রু হইতে হবে।
তাহলে এটাকে যদি ফ্লো চার্টে লিখি অনেকটা এরকম হতে পারে ইয়ার মড 400 = 0 or year mod 4 = 0 and year mod 100 not equal 0. এইটা যদি পুরাটা যদি হচ্ছে ট্রু হয়, এই পুরোটা যদি ট্রু হয়, এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস। এই পুরোটা ট্রু হলে অ্যান্সার হবে ইয়েস, আর এই পুরোটা যদি ফলস হয় তাহলে অ্যান্সার হবে নো। ঠিক আছে, ওকে। এই কন্ডিশনটা জাস্ট তোমরা তুলে রাখো। এটা তোমরা হচ্ছে কোডটা যদি নিজে করার চেষ্টা করতে পারো বাসায় আর কি, আর যদি নাও পারো সমস্যা নেই, নেক্সট ক্লাসে মঙ্গলবার দিন হচ্ছে এটার কোডটা আমি দেখাই দিব। আর যদি কারো বুঝতেও সমস্যা হয় নেক্সট ক্লাসে হচ্ছে আরেকবার বুঝিয়ে দিব এই জিনিসটা, সো ক্লিয়ার হয়ে যাবে আই হোপ। ঠিক আছে, সো এই হচ্ছে কন্ডিশন, জাস্ট উপরের এতগুলা হায়ারার্কি বাদ দিয়ে জাস্ট এক লাইনে একটু এন্ড আর অর অপারেটর যোগ করে জিনিসটাকে সিম্পল করে ফেলা হলো। এটার কোডটাও খুব ছোট হবে, আগেটা যেরকম অনেক বড় একটা কোড হয়েছে 27 লাইনে, এটা হয়তো 10 লাইনের মধ্যে হয়ে যাবে, শেষ হয়ে যাবে 10 লাইন বা আরো কমে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে তাহলে আর কিছু পড়ানো সম্ভব না, আজকে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর শেষ করে দিচ্ছি। ওকে, তোমরা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা দাও, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সো আমি আইডি বলতেছি, তোমরা প্রেজেন্ট দিয়ে মাইক্রোফোন অফ করে দিবা, কেউ সাথে সাথে লিভও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে।